ভাঙনের তৃণমূলে আরো ভাঙন, দল ছাড়লেন বিশ্বজিৎ। নেতৃত্বকে নিশানা করে তৃণমূল ছাড়লেন এবার বিশ্বজিৎ দেব। দুর্নীতি থেকে সই জালিয়াতি আর দলে থাকা উচিত নয় এই বলে দল ছাড়লেন বিশ্বজিৎ দেব। এর আগে তিনি সরব হয়েছিলেন, একেবারে তিনি বলেছিলেন যেভাবে দুর্নীতি হয়েছে দলে সেটা শীর্ষ নেতৃত্ব জানতো না, এটা কখনো হতে পারে না। এবার নেতৃত্বকে নিশানা করে একেবারে তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব। দুর্নীতি থেকে সই জালিয়াতি আর দলে থাকা উচিত নয় মনে করছেন বিশ্বজিৎ দেব। এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিশ্বজিৎ দেব। ভাঙনের তৃণমূলে এবার আরো ভাঙন, দল ছাড়লেন বিশ্বজিৎ দেব। কিছুদিন আগে তিনি সরব হয়েছিলেন যে দলে যেভাবে দুর্নীতি হয়েছে সেটা শীর্ষ নেতৃত্ব জানতো, তারা জানতো না, এটা হতে পারে না, এই বক্তব্য তিনি রেখেছিলেন। আর এবার তিনি বলছেন যে এই সই জালিয়াতি থেকে শুরু করে এই দুর্নীতি আর দলে থাকা উচিত নয়, তাই দল ছাড়লেন বিশ্বজিৎ দেব। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, ঠিক কি জানিয়েছেন বিশ্বজিৎ দেব? দেখো, সুব্রত বক্সির কাছে আজকে বিশ্বজিৎ দেব কিছুক্ষণ আগে একটা চিঠি পাঠিয়েছেন এবং তিনি দল ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ তৃণমূল থেকে ইস্তফা দিচ্ছেন এমনটাই জানিয়েছেন। তিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং প্রাথমিক যে সদস্য পদ সেই সদস্য পদ তিনি ছেড়ে দিচ্ছেন। তুমি জানো, কদিন আগেই বিশ্বজিৎ দেব তিনি মিজোরামের অ্যাডভোকেট জেনারেল টানা 13 বছর ধরে, সেই মিজোরামের অ্যাডভোকেট জেনারেল থাকাকালীনই তৃণমূলে যোগদান করেছিলেন এবং রাজ্য কমিটির সদস্য পদ নিয়েছিলেন। এবং সেই বিশ্বজিৎ দেব কদিন আগেই কিন্তু দলের বিরুদ্ধে মুখর হয়েছিলেন। একদম এই যে ভরাডুবি তৃণমূলের, এর পিছনে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষী করেছিলেন। এবং সেই বিশ্বজিৎ দেব এই যে সই জালিয়াতি প্রসঙ্গ কাণ্ড, এর পরিপ্রেক্ষিতে আর দলে থাকতে চাইছেন না এবং সরাসরি দল ছেড়ে তিনি সুব্রত বক্সি, দলের রাজ্য সভাপতি তৃণমূলের, তাকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। পরতে পরতে চমক, একদিকে বিধানসভায় যেখানে তৃণমূলের বিদ্রোহীরা বাড়ছে এবং তার আঁচ একেবারে সরাসরি নবান্ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। একদিকে বিধানসভার ছবি দেখতে পাচ্ছেন, 58 জন তৃণমূল বিধায়ক তারা আজকে বৈঠক করেন, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে বিরোধী দলনেতা হিসেবে সেই প্রস্তাব আজকে স্পিকারের কাছে তারা দিয়েছেন, চিঠি দিয়েছেন। তারা বিকেল 4টে পর্যন্ত স্পিকার অপেক্ষা করতে বলেছেন, অর্থাৎ বিকেল 4টের মধ্যে, 4টের সময় বলা যেতে পারে বিধানসভার যে চিত্রটা সেটা পরিষ্কার হয়ে যাবে। আর তারই মধ্যে নবান্ন ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে একের পর এক তৃণমূল বিধায়করা তারা হাজির হচ্ছেন। কুণাল ঘোষ হাজির হয়ে গিয়েছেন ইতিমধ্যেই, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান থেকে শুরু করে অশোক দেব এবং ফিরাদ হাকিমকেও দেখা গিয়েছে। আমার প্রতিনিধিরা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, একদিকে অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক এবং উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তবে শুরুতেই শিবাশিস। একদম তাই। দেখো, শুরুতেই তোমায় বলি যে এর আগের যদি ছবিগুলো দেখা যায়, তৃণমূল কংগ্রেস জমানায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রশাসনিক সভা করতেন, সেখানে বিরোধীদের ডাকা হতো না, এই অভিযোগ উঠে আসতো বিভিন্ন সময়। এরপর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যে প্রশাসনিক সভাগুলি করলেন, আজকে তার 4র্থ প্রশাসনিক সভা। কারণ প্রথমটি ছিল শিলিগুড়ি, তারপরে দুর্গাপুর, তারপরে কল্যাণী এবং আজ হাওড়াতে। সেক্ষেত্রে কিন্তু নজর দেওয়ার মতো যে শিলিগুড়ির ক্ষেত্রে একজন মাত্র তৃণমূল বিধায়ক ছিলেন ওই এলাকাতে, সিতাইয়ের বিধায়ক, তাকে আমন্ত্রণ জানালেও তিনি আসেননি। দুর্গাপুরের ক্ষেত্রে 5টি জেলার সেখানে সভা হয়েছিল, বিরোধীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, একজন তৃণমূল বিধায়ক আসবেন বলেও তিনি আসেননি, এমনটাই কিন্তু সরাসরি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কল্যাণীতে আমরা দেখলাম 3টি জেলার সেখানে যে প্রশাসনিক সভা হলো, তাতে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি এলেন, 6 জন তৃণমূলের বিধায়ক এলেন। সেক্ষেত্রে বলা হয়েছিল দলের মধ্যে যারা বিদ্রোহী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যারা বিদ্রোহী হয়ে উঠছেন, তারাই শাসক দলের সঙ্গে বন্ধুত্বে আগ্রহী হয়ে উঠছেন এবং তারা প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন। যদিও সাংসদদের ক্ষেত্রে বিশেষ সাংসদকেই প্রয়োজন অনুযায়ী ডাকা হবে, একথা আগেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিরোধী বিধায়কদের প্রত্যেককে ডাকার জন্য নির্দেশ আগেই দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগের প্রশাসনিক সভাগুলিতেও ডাকা হয়েছিল। সেক্ষেত্রে 3য় প্রশাসনিক সভায় যেখানে মাত্র 6 জন এসেছিল, আজকে 4র্থ প্রশাসনিক সভায়, অর্থাৎ হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা মিলিয়ে ইতিমধ্যেই অন্তত 20 জন তৃণমূল বিধায়ক এসে পৌঁছেছেন, এমনটাই কিন্তু
নবান্ন সভাঘরের বৈঠক সূত্রে জানা যাচ্ছে। একদম শিবাশিস, ঠিক যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত নবান্ন সভাঘরের সূত্র মারফত যা জানা যাচ্ছে 20 জন তৃণমূল বিধায়ক এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠকের জন্য নবান্নে উপস্থিত হয়েছেন। অন্যদিকে বিধানসভায় সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ বিকেল 4টের সময় সেই চিত্র আরো পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় বিধানসভার সামনে থেকে রয়েছেন। উজ্জ্বল, তৃণমূলের হারের 1 মাসের মধ্যে একেবারে তৃণমূলের এই অবস্থা, অর্থাৎ নতুন যে তৃণমূল, আসল তৃণমূল বলে দাবি করে স্পিকারের কাছে ইতিমধ্যে চিঠি জমা পড়েছে, অর্থাৎ নতুন তৃণমূলের জন্ম শুধু সময়ের অপেক্ষা। দেখো, আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ তিনি যদি স্বীকৃতি দেন এবং আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ বিরোধী দলনেতাকে চিঠি দিয়ে জানান, তাহলেই কিন্তু বলা যেতে পারে যে বিধানসভার কক্ষে আবার নতুন তৃণমূল কংগ্রেসের জন্ম হলো। এটা হচ্ছে সাংবিধানিকভাবে, একটা হচ্ছে রাজনৈতিকভাবে, আরেকটা হচ্ছে সাংগঠনিকভাবে। এই যে ভেতরে যেটা হলো এটা সাংবিধানিক, অর্থাৎ সংবিধানের নিয়ম অনুযায়ী 2/3 মেজরিটির বিধায়ক তারা যদি দাবি করেন যে তারাই আসল দল এবং তাদের পরিষদীয় দলনেতা হিসেবে তারা যাকে নির্বাচিত করবেন, যাকে মনোনীত করবেন, তাকে স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সাংবিধানিকভাবে তারাই কিন্তু বিরোধী দলের প্রধান বিরোধী দলের তকমা পাবেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা দাবি করতেই পারবেন যে তারাই হচ্ছে আসল তৃণমূল কংগ্রেস, অন্তত বিধানসভার ভেতরে। এবং বাইরে কি হবে, রাজনৈতিকভাবে কি হবে, সেটা অন্য প্রশ্ন। জানা যাচ্ছে 4টে পর্যন্ত অধ্যক্ষ সময় চেয়েছেন, তিনি সমস্ত দিক খতিয়ে দেখছেন। দুটো বিষয় কিন্তু খুব স্পষ্ট। এক, আমরা এর আগের বার দেখেছিলাম শোভনদেব চট্টোপাধ্যায় যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিতে অন্তত 14 জন যাদের ব্লক লেটারে নাম লেখা ছিল, যারা সই করেননি, সই বিভ্রাটের কারণে সিআইডি তদন্ত চলছিল। ফলে স্বাভাবিকভাবে এবার কিন্তু সেই বিভ্রাটের কোনো জায়গা নেই, কারণ একেবারে নৌশাদ আলী কক্ষে বসে এই বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মিনিটস এবং যারা উপস্থিত ছিলেন 58 জন, তারা শুধু সই করেননি, তা সশরীরে অধ্যক্ষের সামনে হাজির হয়েছিলেন এবং সেই চিঠি তারা তুলে দিয়েছেন। ফলে এই বিষয়গুলো খুঁটিনাটি দেখার আর কোনো জায়গা নেই। আইনগত দিক বিভিন্ন দেখে আজকে হয়তোবা অধ্যক্ষ তিনি ঘোষণা করবেন যে বিরোধী দল হিসাবে তিনি কাকে স্বীকৃতি দিচ্ছেন এবং বিরোধী দলনেতা হিসাবে তিনি কাকে স্বীকৃতি দিচ্ছেন, চিফ হুইপ হিসাবে তিনি কাকে স্বীকৃতি দিচ্ছেন। আমাদের কাছে যতটা খবর সেটা হচ্ছে 3:30 4টে নাগাদ আবার হয়তো সন্দীপন সাহা অথবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা বিধানসভায় ফিরবেন এবং এমনও শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও আজকে বিধানসভায় আসতে পারেন, তিনিও অধ্যক্ষের সঙ্গে কথা বলতে পারেন। ফলে তার উপস্থিতিতে এই স্বীকৃতির পত্র দেওয়া হবে কিনা, নাকি আগেই এই স্বীকৃতি দেওয়া হবে, নাকি পরে দেওয়া হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভায় এসে পৌঁছানোর পরই বোঝা যাবে। তবে একটা বিষয় স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের যে ভাঙন গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, যে ভাঙন ক্রমশ ক্ষোভ বিক্ষোভের জায়গায় ছিল, আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই ভাঙন স্বীকৃতি হতে চলেছে এবং যারা এখনো পর্যন্ত বিদ্রোহী বিধায়ক, অধ্যক্ষ চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গেই তারাই হয়ে যাবে কিন্তু আসল তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।